আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার অনেক প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 9-10 পড়ছো, তোমাদেরকে বলছিলাম তো বীজগাণিতিক রাশি, এই যে চ্যাপ্টারটা, হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়, এখান থেকে একটা তো কোয়েশ্চেন পাবাই। তো এখানে অনেকগুলো টপিক বোঝার অনেক কিছুই আছে। তো এই চ্যাপ্টারটা আমি এ টু জেড সব কিছু তোমাদের জন্য প্লেলিস্ট করে কিন্তু তুমি আমার পেজে পেয়ে যা, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার পেজে লাইক দিবা, দেন শেয়ার করবা, এন্ড আমার ইউটিউব চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা এখানে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তো তোমরা এখন থেকে ডেইলি ক্লাস ইনশাল্লাহ আমার থেকে পাবা। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমরা যেভাবে তোমরা পড়ালে তোমরা বুঝবা, ওইভাবে পড়ানোর জন্য আমি চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্টে দেখো, আজকে আমরা বীজগাণিতিক রাশি দ্বিতীয় অধ্যায়, আজকে আমরা লেকচার 1। এভাবে 5-6টা লেকচার তো অবশ্যই হবে। তো এখানে আমরা এমসিকিউ, তারপরে যতগুলো বোর্ডে সিকিউ আছে, সৃজনশীল প্রশ্ন, সবগুলো তোমাদেরকে আমি সলভ করে দিব, ঠিক আছে? তো আমরা শুরু করছি। দেখো, ফার্স্ট এই যে টপিকটা, এই দেখো, এই যে টপিকটা দেখো, বীজগাণিতিক রাশি, ঠিক আছে? বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখানে মূল জিনিসটা হচ্ছে আমাদের বহুপদী নিয়ে পড়তে হবে। তবে আগে বীজগাণিতিক রাশি, আমি ফার্স্টে সংজ্ঞাটা দিচ্ছি না, ফার্স্ট আমি এক্সাম্পলটা দিব। দেখ, যেমন আমি একটা এক্সাম্পল, এই যে আমি এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, মনে করো x প্লাস by, ঠিক আছে? x প্লাস by, যেটা আমরা পাচ্ছি এখানে, আচ্ছা এইখানে খেয়াল করো, আমরা এই যে খেয়াল করো, ঠিক আছে? এটাকে আমরা বলি পদ, ইংরেজিতে পড়বো ট্রাম, ঠিক আছে? একটা আদর্শ পদের মধ্যে কি কি থাকতে পারে দেখো। একটা আদর্শ পদের মধ্যে একটা সহগ, মানে একটা ধ্রুব রাশি, যে কোনো বাস্তব সংখ্যা, একটা চলক থাকে, ঠিক আছে? একটা ধ্রুব রাশি যাকে আমরা সহগ বলি, একটা চলক মিলে কিন্তু একটা আদর্শ কি হয়, একটা আদর্শ পদের সৃষ্টি হয়, ঠিক আছে? এরকম এক বা একাধিক পদ, ভালো করে খেয়াল করো, এক বা একাধিক পদ যখন প্রক্রিয়া চিহ্ন, মানে প্রক্রিয়া চিহ্ন গুলো বলা হয়, প্রক্রিয়া চিহ্ন তোমার এই যে প্লাস মাইনাস, তারপরে হচ্ছে তোমার এখানে ইনটু চিহ্ন আসবে, ডিভিশনের চিহ্ন, ভাগ চিহ্নগুলো আসবে, এগুলোকে বলে প্রক্রিয়া চিহ্ন, ঠিক আছে? এরকম এক বা একাধিক পদকে যখন তুমি এই চিহ্নগুলোর সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করবা, অর্থবহ মানে কি জিনিসটা যদি আমি এভাবে দিই, দেখো এই যে আমি দিলাম x প্লাস by, আচ্ছা আমি যদি এভাবে দেই, খেয়াল করো যে x, দেখো তো, একটা প্লাস দিয়ে দিলাম, একটা ইনটু দিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, dx দিলাম, এটা কি অর্থবহ হবে? এটা কি অর্থবহ হবে? না, এটা অর্থবহ হবে না, এটা হচ্ছে অর্থবহ হবে না, ঠিক আছে? এটাকে আমরা অর্থবহ নয়, তাহলে সেটা বলা হচ্ছে যে এক বা একাধিক পদ, তাহলে পদের সৃষ্টি হবে তোমার, এক একটা পদের সৃষ্টি হয় যে একটা সহগ থাকে, একটা চলক থাকে, একটা পদের সৃষ্টি পাবা। তো এক বা একাধিক পদ যখন তোমার এই যে প্রক্রিয়া চিহ্নগুলোর সাহায্যে তুমি যখন অর্থবহভাবে সংযুক্ত করবা, ঠিক আছে? তো অন্য একটা তুমি কি পাবা, এক বা একাধিক পদের একটা আমরা একটা রাশি পেয়ে যাব, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে এগুলো কিন্তু আসলে এ দিয়ে কি বোঝাচ্ছে, এ দিয়ে আসলে এখানে
একটা প্রতীক যেটাতে একটা সংখ্যা বোঝাচ্ছে, একটা বাস্তব সংখ্যা বোঝাচ্ছে। মানে এ মান 2 হতে পারে, যেমন আমি যদি এখানে স্পেসিফিক ভাবে দেখো 2x প্লাস 3y যদি দেই, তাহলে দেখো তো এটার সাথে তুলনা করলে এর ভ্যালু 2, বি এর ভ্যালু হচ্ছে 3, ঠিক না? আচ্ছা, তাহলে সেটাই তো, এক বা একাধিক পদ যখন তুমি এই চিহ্নগুলোর সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করবা, তখন এই যে মূলত হচ্ছে তুমি দেখো এইটা দ্বারা কিন্তু একটা সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যা প্রতীক। কারণ এ বিও সংখ্যা বোঝাচ্ছে, এ বি গুলো হচ্ছে ধ্রুব রাশি, তোমার ধ্রুব সংখ্যা, ফিক্সড নাম্বার। কিন্তু এক্স ওয়াই গুলোও কিন্তু আসলে কি সংখ্যা বোঝায়, বাট সেগুলো কি নির্দিষ্ট না। ভালো করে খেয়াল করো, এ বি গুলো কিন্তু নির্দিষ্ট সংখ্যা, হয় 2 হয় 3, বাট এক্স ওয়াই গুলো তুমি যেটা ধরবা সেটা। তুমি x সমান 2 নিতে পারো, y সমান 1 নিতে পারো, ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ হয়। তাহলে টোটাল সংখ্যা আমি যখন a এর মান, b এর মান, x এর মান, y সবগুলো যখন আমি এখানে বসাবো, তাহলে একটা সংখ্যা পাবো না আমি? সেটাই এখানে। তো তাহলে সেটা আমরা দেখো, আমরা তাহলে এখানে সংজ্ঞাটা একটু দেখো। সংজ্ঞাটা হচ্ছে, বইয়ের ভাষার সংজ্ঞাটা কি আছে? এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক। একটু আগে তোমাদেরকে যেটা যেটা লিখছিলাম, যে x প্লাস by, দেখো এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক, ঠিক আছে? এই যে সংখ্যা নির্দেশক প্রতীক, এই যে এগুলা, এটাও সংখ্যা বোঝায়, এটাও সংখ্যা বোঝায়। আমি তো বললাম এক্সটা চলক, ঠিক আছে, এক্সটা হচ্ছে চলক, চলকটা দিয়েও সংখ্যা বোঝাবে, তবে সেটা ফিক্সড না, সেটা তুমি যেটা ধরে নিবা সেটাই চলমান, মানে যেটা চেঞ্জ হতে পারে সেরকম। তো সংখ্যা নির্দেশক প্রতীককে এই চিহ্নের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীক। কারণ তুমি দেখো x প্লাস by, এইটা দিয়েও কিন্তু একটা সংখ্যা বোঝাচ্ছে। এটা দিয়ে 100 হতে পারে, 200 হতে পারে, 50 হতে পারে। তুমি যখন a এর মান বসাবা, b এর মান বসাবা, x এর মান, y এর মান যখন বসাবা, টোটাল একটা কি পাবা? সংখ্যাই পাবা, ঠিক আছে? সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, তাকে বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে রাশি বলা হয়, ঠিক আছে? তো আমি অনেকগুলো রাশি এখন আমি লিখবো, দেখো অনেকগুলো রাশি লিখবো। অনেকগুলো রাশি আমি লিখবো এখানে। এই যে দেখো, আচ্ছা এখানে দেখো, আমি যদি এভাবে লিখে দেখো, a x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা একটা কিন্তু রাশি, ঠিক আছে? আমি যদি এখানে লিখি দেখো রুট এক্স প্লাস 2, এটা একটা কিন্তু রাশি, এটা কিন্তু রাশি, ঠিক আছে? ইভেন আমি যদি এভাবে লিখি, অনলি একটা নাম্বার যদি লিখি 2, এটা একটা কিন্তু রাশি। কারণ তার সাথে একটা মনে মনে 1 আছে না? এই যে 1, আমি 1 সমান কি লিখতে পারি জানো? তো x টু দি পাওয়ার 0 লিখতে পারি, x টু দি পাওয়ার 0 ভ্যালু 1, ঠিক আছে? ইভেন শূন্যটাও কিন্তু একটা রাশি, নিচে বসিয়ে দিলে, তাহলে সেটাই তো। তাহলে আদর্শ রাশি পাওয়ার জন্য সেখানে এই যে কয়েকটা পদ এসছে, যেমন এখানে 3টা পদ আসছে, কিন্তু দেখো 3টা পদ কিন্তু এখানে আমার আসছে, এই যে দেখো 1টা 2টা 3টা পদ, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা আমরা আশা করি বুঝছি। সেটা হচ্ছে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক। সরাসরি সংখ্যা হতে পারে, সংখ্যা নির্দেশক প্রতীক মানে এই যে VXY প্রতীককে এই যে প্রক্রিয়া চিহ্নের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হয়, তাকে তুমি কি বলবা? বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে রাশি বলবো আমরা, কেমন? আচ্ছা, হ্যাঁ দেখো এই জিনিসটা দেখো, এটা এটা
বহুপদী, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। বহুপদী, বহুপদী হচ্ছে আসলে দেখো, বহুপদী হচ্ছে এক প্রকার বীজগাণিতিক রাশি, ঠিক আছে? তবে খেয়াল করো, সকল বীজগাণিতিক রাশিগুলা কি বহুপদী হবে না, অর্থাৎ বাছাইকৃত কতগুলা কি বীজগাণিতিক রাশি, সবগুলো বীজগাণিতিক রাশি বহুপদী হবে না। তাহলে একটা নির্দিষ্ট শর্তে, যেমন দেখো এখানে আমি যদি একটু আগে আমি একটা রাশি লিখেছিলাম, এই যে √x লিখেছিলাম, √x প্লাস 2, ঠিক না? তো √x প্লাস 2 কে আমি যদি একটু বিশ্লেষণ করে লিখি, আমরা জানি রুটটা হচ্ছে কত, পাওয়ারে হাফ হয় না, পাওয়ারে কিন্তু হাফ হয়। যেমন দেখো এটা কিন্তু বহুপদী না, এটা একটা বীজগাণিতিক রাশি বলতে পারবো। শর্তটা কি জানো? শর্তটা হচ্ছে একটা রাশির যে এই যে চলক, সাধারণত চলক হিসেবে আমরা x y z এগুলো লিখি, তো চলকের যে ঘাতগুলা থাকে, ঘাত কিন্তু তোমার ভগ্নাংশ হলে কিন্তু হবে না, পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে 0 থেকে শুরু করে 0-র পরে 1 2 3 0 সহ, ঠিক আছে? 0 সহকে বলা অঋণাত্মক, ঋণাত্মক ছাড়া বাকি অংশগুলো, ঠিক আছে? ঋণাত্মক ছাড়া বাকি অংশগুলো, যেমন আমরা এখানে দেখো, আমি এই জিনিসটা একটু তোমাদেরকে দেখাই, অঋণাত্মক বিষয়টা একটু করে তোমাদের ক্লিয়ার করি। খেয়াল করো, অঋণাত্মক বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখো। এখানে দেখো, এই যে এটাকে তাহলে আমরা 0ই নিব, এটাকে আমরা 0ই নিব। দেখো এই 0, তারপর হচ্ছে 1 2 3, আমি কিন্তু এখানে সংখ্যা রেখা নিচ্ছিলাম, সংখ্যা রেখা আঁকতেছিলাম। দেখো তাহলে এখানে কি হবে, এটা হবে -1, এটা হবে -1 -2 -3। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করতে হবে। এই যে দেখো 0 থেকে তোমাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা, এই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে যেসব বীজগাণিতিক রাশির চলকের ঘাতগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, 0 থেকে শুরু করে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হয়, সেই সব বীজগাণিতিক রাশিকে তুমি বহুপদী বলতে পারবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে আমার এটা কিন্তু বহুপদী কি হবে না, এটা একটা বহুপদী হবে না, ঠিক আছে? এটা হচ্ছে বহুপদী নয়, বহুপদী নয় এটা। তাহলে আমি কিছু এক্সাম্পল নিচ্ছি, যেমন এখানে দেখো x প্লাস by একটা বহুপদী, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 একটা বহুপদী, x এর ঘাত, ঠিক না? তো আমি নিতে পারি এখানে দেখো x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1 একটা বহুপদী, ঠিক না? আচ্ছা, আমি এখানে এই যে দেখো এই বহুপদীগুলো নিতে পারি, যেমন এখানে দেখো তোমার 2x স্কয়ার মাইনাস x প্লাস 3 বহুপদী। আচ্ছা, আমরা এই যে একটা সংখ্যা লিখতে পারি অনলি 2, এটা একটা কি বহুপদী, ঠিক আছে? শূন্য বলছিলাম, শূন্যটা একটা বহুপদী, ঠিক আছে? শূন্যটা একটা বহুপদী। যেমন এই যে সাইন থিটা একটা বহুপদী, কারণ তুমি সাইন থিটার মান কি পাও, তুমি থিটার মান যখন 30 বসাও, সাইন থিটার মান হাফ পাও না, ঠিক না? হাফ, ঠিক আছে? তো সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা একটা বহুপদী, কারণ এটার মান কিন্তু 1, ঠিক আছে? আচ্ছা, এখন বহুপদীর যে বিষয়টা, যেমন আমি এখানে দেখো, এখানে কিন্তু চলক নিছি কত, 2টা, তাহলে এটা হবে 2 চলকের একটা বহুপদী। তো আমি এই দেখো বহুপদীটাকে আমি এইভাবে লিখতে পারি, খেয়াল করো, এই যে আমি লিখতে পারি p অফ xy, 2 চলকের বহুপদী,
এটা দেখো একটা ছলক দিয়ে লিখলাম, অনলি পি অফ এক্স লিখতে পারো, পি অফ এক্স কিউ অফ এক্স, এটা এক ছলকের বহুপদী, তাহলে আমি লিখতে পারি কিউ অফ এক্স লিখতে পারি, একটা ছলকের এখানে বহুপদী। যেমন তিন ছলকের বহুপদী লিখে দেখো, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা একটা কিন্তু আসলে দেখো আমি লিখতে পারি পি অফ এক্স ওয়াই জেড, এটা একটা তিন চলকের বহুপদী। ঠিক আছে, এখন আসো তাহলে জিনিসটা ক্লিয়ার। আচ্ছা দেখি আমি তোমাদেরকে একটা জিনিস প্রশ্ন করি, সেটা হচ্ছে এরকম, খেয়াল করো। আচ্ছা 2 ডিভাইডেড বাই x প্লাস 1, এটা কিন্তু একটা বহুপদী হবে না, কারণ এখানে দেখো x টা নিচে আসছে মানে হরে আসছে, তুমি এটাকে হর, তাহলে তুমি আসলে যদি এটাকে আমরা এক্সপ্লেইন করলে, বিশ্লেষণ করলে কি হয় জানো, সেটা হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1। তাহলে এখানে দেখো তো x এর পাওয়ারটা কি আসছে, আমার x এর পাওয়ারটা কি আসছে, x এর পাওয়ারটা আমার আসছে, এই যে দেখো x এর পাওয়ার কি আসছে, মাইনাস 1 আসছে, মাইনাস 1 অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মাইনাস হলে হবে না, ভগ্নাংশ হলে হবে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলেও হবে না, ভগ্নাংশ। তাহলে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যদি কখনো ছলক এক্স ওয়াই জেড গুলো যদি তোমার হরে চলে আসে, ঠিক আছে, উপরে হচ্ছে ধ্রুব রাশি, নিচে হচ্ছে তোমার চলক যদি চলে আসে, তখন কিন্তু সেটা কি হবে না, বহুপদী হবে না, এটা বহুপদী হবে না, খেয়াল করো। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা করব মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বহুপদীর মাত্রা থাকবে। ঠিক আছে, মাত্রা কত, বহুপদীর মুখ্য সহগ থাকে, মুখ্য পদ থাকে, ধ্রুব পদ থাকে, সেটা আমরা একটা জিনিস ভালোভাবে শিখবো, কেমন? দেখি আসো তাহলে আমরা সেরকম একটা বিষয় এখানে নিচ্ছি এখানে। আচ্ছা আমি এখানে দেখো পি অফ এক্স এর একটা বহুপদী আমি নিচ্ছি, দেখো 3x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস x মাইনাস 1। দেখো ঠিক আছে, এটা একটা এক চলকের বহুপদী। তো এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত মানে পাওয়ারটা। তাহলে এখানে দেখো আমার ঘাত হচ্ছে এখানে 2, এখানে 3, এখানে 1, এইখানে দেখো সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 4 সবচেয়ে বেশি। ঠিক আছে, ঘাত, সর্বোচ্চ ঘাতটাকে মাত্রা বলা হয়। তাহলে এই যে, তাহলে আমি লিখবো এখানে দেখো পি অফ এক্স এত এর মাত্রা হচ্ছে কত, এটার মাত্রা হচ্ছে 4, এটার মাত্রা কত হবে, এটার মাত্রা হবে 4 হবে। ঠিক আছে, দেখো এটার মাত্রা হচ্ছে তোমার 4। আচ্ছা তাহলে আসো, এটার মাত্রা হচ্ছে 4, তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা, তাহলে ওইটার এই যে পদটা, সর্বোচ্চ পাওয়ার যেই পদে আছে সেই পদটাকে বলা হয় মুখ্য পদ। ঠিক আছে, তাহলে মুখ্য পদ হচ্ছে 3x টু দি পাওয়ার 4। তারপরে মুখ্য সহগ, তাহলে মুখ্য পদে যে সহগটা, তাহলে মুখ্য পদের সহগ এখানে কত, 3, মুখ্য পদের সহগ কত এখানে 3, তাহলে এখানে মুখ্য সহগ হবে কত, মুখ্য সহগ হবে তোমার 3। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে একটা, এই বহুপদীটার মাত্রা হচ্ছে 4, তার মুখ্য পদ হচ্ছে এটা, মানে সর্বোচ্চ পাওয়ার যেই চলকে থাকবে, তাহলে ওই পদটাকে তুমি বলবে মুখ্য পদ, মুখ্য পদের সহগটাকে বলা হয় মুখ্য সহগ। ঠিক আছে, এরপরে ধ্রুবপদ। ঠিক আছে, ধ্রুবপদ দেখো এখানে ধ্রুবপদ, এই যে দেখো এক্স ছাড়া, এক্স বর্জিত পদ, যেই পদে এক্স থাকবে না, এখানে কোনটাতে এক্স নাই, এইটাতে এক্স নাই, যে দেখো এইটাতে এক্স নাই,
তাহলে এখানে -1 হচ্ছে ধ্রুবপদ, এই যে -1 হচ্ছে এখানে। তাহলে একটা বহুপদীতে এমসিকিউতে কিন্তু পরীক্ষা আসে, মনে রাখবা, সেটা হচ্ছে মাত্রা কত, মুখ্য পদ কোনটি, মুখ্য সহগ কত, ধ্রুবপদ কত। মনে রাখবা সবসময় ধ্রুবপদটা সবার শেষ নাও নাও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, সেই জন্য যেই পদে এক্স থাকবে না সেটা হচ্ছে মুখ্য সহগ। তবে সাইন মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে, ঠিক আছে, মাইনাস সহ নিতে হবে। আচ্ছা, এটা একটা গেল। এখন এটা তো তোমার এক চলক বিশিষ্ট ছিল না, এক চলক বিশিষ্ট ছিল। আমি দেখলাম, দেখো তো এরকম একটা নিলাম, দেখো পি অফ এক্স ওয়াই নিলাম, পি অফ এক্স ওয়াই, খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করো এখানে সবগুলাতে দেখো তো, এখানে এক্স এর পাওয়ার কত, 2, এখানেও 2, তাহলে এখানে কত? আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে মুছে দেই। এই যে দেখো, এখন দেখি এখানে বলো, এই যে আমি যদি বলি এখন, এই যে তোমার একটা বহুপদী, দুই চলকের একটা আমি বহুপদী লিখলাম, এটা মাত্রা কত, কে পারবা মাত্রা? আচ্ছা, এখানে দেখো, যেমন এটার মাত্রা এখানে কিন্তু 1, এখানে 1, বাট এখানে এক্স ওয়াই দুইটা আছে না, তাহলে এখানে এক্স এবং ওয়াই এর পাওয়ার দুইটাকে যোগ করতে হবে। তাহলে এক্স এর ঘাত হচ্ছে এখানে 1, এখানে 1, তাহলে 1 1 2। তাহলে এই বহুপদীটার মাত্রা হচ্ছে কত? এটার মাত্রা হবে, এটার মাত্রা হবে 2, এটার মাত্রা কি হবে? 2 হবে, ঠিক আছে। এবং তোমরা একটা জিনিস, তাহলে তার মুখ্য পদ হবে -xy, মুখ্য পদ, মুখ্য সহগ কত? -1, মুখ্য সহগ কত হবে? -1 হবে মুখ্য সহগ, ঠিক আছে। আচ্ছা, এইটাতে কিন্তু ধ্রুবপদ কিন্তু নাই, দেখো ধ্রুবপদ নাই, তাহলে ধ্রুবপদ 0 নিতে পারো তুমি মনে মনে, এখানে +0, ধ্রুবপদ 0 কিন্তু হতে পারে, কেমন? আচ্ছা, এখন আসো আমরা বহুপদীর আরেকটু বিষয় আছে, সেগুলো একটু পড়ে নেই। আচ্ছা, আমি এখানে দেখো কয়েকটা জিনিস একটু তোমাদের দেখাই। আমি মনে করো অনেক একটা বি নিলাম, তারপর হচ্ছে 2 নাম্বারটা দেখো, এক্স প্লাস বি ওয়াই নিলাম, 3 নাম্বারটা দেখো এক্স স্কোয়ার প্লাস বি নিলাম, ঠিক না? তো তাহলে দেখো এখানে এটা একটা বহুপদী বলছিলাম, খেয়াল করো, যদি শুধু ধ্রুবক থাকে, তার সাথে একটা মনে মনে 1 থাকে, যে 1, তাহলে 1 কে লিখতে পারি আমি x টু দি পাওয়ার 0। তাহলে শুধু ধ্রুবক 2 3 4 হাফ ঋণাত্মক সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা, যে কোনো ধ্রুব রাশি একটা বহুপদী, তার মাত্রা হচ্ছে 0, খেয়াল করো, ঠিক আছে। তা এটার মাত্রা 1, এটার মাত্রা 2, ইভেন এই যে আমরা শূন্য বহুপদী, ভালো করে খেয়াল করো, শূন্যটাকে বলা হয় শূন্য বহুপদী, শূন্য যে সংখ্যাটা, ওটাকে শূন্য বহুপদী বলা হয়। তাহলে শূন্য বহুপদীর মাত্রা কত হবে এটা মনে রাখবা। তাহলে শূন্য বহুপদীর মাত্রা কি হবে জানো? অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে, অসংজ্ঞায়িত। শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত, এটা এমসিকিউতে আসতে পারে, মনে রাখতে হবে তোমাদেরকে। শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে তোমার এই শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত, আর শূন্যকে বলা হয় শূন্য বহুপদী, কেমন?
তাহলে আমরা এই যে মাত্রা, মুখ্য সহগ, মুখ্য পদ এবং ধ্রুবপদ সম্পর্কে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। কেমন? ওকে, তাহলে আমরা এখন পরবর্তী ইয়াতে যাচ্ছি। দেখো, আচ্ছা, একটা জিনিস তাহলে তুমি মনে রাখো, সেটা হচ্ছে একটা জিনিস দেখো, যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখো তোমার একটা বহুপদী প্লাস বহুপদী, দুইটা বহুপদী যোগ করলে সেটা একটা কি হয়? বহুপদী হবে। দুইটা বহুপদী পরস্পর যোগ করলে সেটা একটা কি হবে? বহুপদী হবে। আচ্ছা আচ্ছা, বহুপদীর সাথে একটা বহুপদী বিয়োগ করলে সেটাও একটা কি হবে? বহুপদী হবে। আচ্ছা, বহুপদীর সাথে অন্য একটা বহুপদী গুণ করলে, ঠিক আছে, সেটাও একটা কি হবে? সেটাও কিন্তু একটা, এই যে মনে রাখো, সেটা এই যে যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে একটা কি? বহুপদী হবে। কিন্তু ভাগ করলে, খেয়াল করো, একটা বহুপদীকে একটা বহুপদী দিয়ে তুমি ভাগ করো, একটা বহুপদীকে অন্য একটা বহুপদী দিয়ে ভাগ করবা, ঠিক আছে? ভাগ করবা, সেটা সব সময় বহুপদী নাও হতে পারে। আমি एग्जांपल দিচ্ছি। তাহলে যোগফল, গুণফল, বিয়োগফল সব সময় অলওয়েজ কি হবে? বহুপদী, অবশ্যই বহুপদী হবে। কিন্তু ভাগফলের ক্ষেত্রে সব সময় বহুপদী নাও হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কখনো বহুপদী হবে, কখনো বহুপদী হবে না, মনে রাখবো, ঠিক আছে? তাহলে দেখো, বহুপদী দেখো হতেও পারে, আবার নাও পারে। বহুপদী হতেও পারে, নাও পারে, ঠিক আছে? হতে পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে? নাও হতে পারে। আচ্ছা, তো আমি যদি একটা एग्जांपल দেই তোমাদেরকে, দেখো, যেমন একটা বহুপদী, খেয়াল করো, আমি সিম্পল ইজি থেকে একটা एग्जांपल দেই। যেমন x স্কয়ার একটা বহুপদী, x একটা বহুপদী, ভাগ করলে x হয়, এটা একটা বহুপদী। বাট তার উল্টাটা যদি আমি দেই, দেখো, x কে তুমি যখন x স্কয়ার দিয়ে ভাগ করবা, তখন কিন্তু এটা 1/x পাবা। 1/x মানে কত? এই যে দেখো, পাওয়ার কি আসছে? -1 আসছে, ঋণাত্মক সংখ্যা। তো আমরা বহুপদী সংখ্যাতে কি পড়েছিলাম? ঋণাত্মক সংখ্যা হলে কি বহুপদী হবে? না, ঋণাত্মক সংখ্যা হলে বহুপদী হবে না। তাহলে দেখো, ভাগ করলে অনেক সময় বহুপদী হতেও পারে, হবে, অনেক সময় হবে না, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, এখন আমরা বহুপদীর সংজ্ঞাটা আমরা একটু পড়ি। দেখো, বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি, পরীক্ষায় কিন্তু আসতে পারে, মনে রাখতে হবে। কিন্তু তোমাদের যেহেতু শর্ট কোয়েশ্চেন আছে, পরীক্ষা আসতে পারে। বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এরূপ রাশিতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাতযুক্ত হয়। এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে বহুপদী সংখ্যার মধ্যে তুমি যখন এই শব্দটা লিখবা না, তখন কিন্তু তোমার এটা পূর্ণাঙ্গ সংখ্যা হবে না। দেখো, শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সংখ্যা ঘাত হিসেবে থাকতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। বহুপদী সংখ্যাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমরা তারপরেরটাতে যাচ্ছি। দেখো, বহুপদীর গুণ ও ভাগ। দেখো, বহুপদীর গুণ ও ভাগের বিষয়টা দেখো একটু এখানে। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম, এই যে গুণ ভাগের যে বিষয়টা বলেছিলাম, एग्जांपल দিয়েছিলাম, যে দুইটা বহুপদীকে তুমি গুণ করো। এই যে দেখো, আমি ইজি থেকে নিচ্ছি। দেখো, দুইটা বহুপদীকে গুণ করলে তাহলে সাধারণভাবে কি হয়? এই যে ফার্স্টে তুমি x দিয়ে গুণ করো, তাহলে কি পাবা?
এখানে তুমি পাবা এক্স স্কোয়ার পাবা, দেখো এক্স স্কোয়ার পাবা, তারপর হচ্ছে মাইনাস টোয়াইস এক্স পাবা, তারপরে প্লাস এক্স পাবা, মাইনাস 2 পাবা। তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এই যে দেখো, তাহলে গুণ করলে একটা বহুপদী, গুণফল একটা বহুপদী হয়। তো ভাগফল, খেয়াল করো, ভাগফল কখনো বহুপদী হতে পারে আবার নাও হতে পারে, অপশন দুইটা। ঠিক আছে, বহুপদী হতেও পারে নাও হতে পারে, সেটা হচ্ছে তোমার, তুমি ঠিক আছে কোন 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 টাইপের রাশি দিয়ে ভাগ ভাগ করতেছো, ঠিক আছে, কোন টাইপের রাশি দিয়ে ভাগ করতেছো সেটার উপর ডিপেন্ড করে। সাধারণত মনে করো লব এবং হরের ক্ষেত্রে, লবে যেই বহুপদী থাকে তার যদি মাত্রাটা হরের থেকে বেশি হয়, মাত্রা যদি উপরেরটার বেশি হয় লবেরটা, তখন সেটা কিন্তু বহুপদী হবে। আর লব থেকে হরের যে বহুপদী থাকে তার যদি মাত্রা বেশি হয় তখন সেটা বহুপদী সাধারণত হয় না। ঠিক আছে, তো ভাগফলের সেটাই। তো এখানে একসাথে জিনিসটা আমরা মাত্রাটাও হিসাব করতে পারি। মনে করো এখানে দুইটা বহুপদী গুণ করলা, তাহলে গুণফলের মাত্রাটা কি? যেমন দেখো এটার মাত্রা ছিল 1, এটার মাত্রা 1, তাহলে এই দুইটা বহুপদীর মাত্রা দুইটা যোগ করলে, এই দুইটা যোগ করলে যেই মাত্রাটা পাবা, এই যে যেমন প্রথমটার মাত্রা কত 1, এটার মাত্রা 1, তাহলে 1 1 2। তাহলে দেখো তো এই দুইটার মাত্রা যোগ করলে তুমি গুণফলের মাত্রাটা পাবা। ঠিক আছে, গুণফলের মাত্রাটা পাবা। ভাগফলও সেম। ঠিক আছে, ভাগফল আমি যদি এখন বলি, মনে করি যে একটু আগে যেটা দিয়েছিলাম এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক না? তাহলে আসো এই যে উপরে লবে যে বহুপদী তার মাত্রা হচ্ছে 2, এটার মাত্রা হচ্ছে 1, বিয়োগ করো, তাহলে কত আসছে 1। ঠিক আছে, তাহলে লবের যে মাত্রাটা এবং হরের যে মাত্রাটা, লবের মাত্রাকে হরের মাত্রা বিয়োগ করলে যেটা পাবা সেটা ভাগফলের মাত্রা হবে। যেমন দেখো এটার মাত্রা কত, এটার মাত্রা 1 না, সেটা। তাহলে দুইটা বহুপদী যদি গুণ আকারে থাকে তার মাত্রা হচ্ছে তোমার আলাদা আলাদা মাত্রা বের করে তাদেরকে যোগ করলে যেটা গুণফলেরও সেটা হবে। আর ভাগফলের ক্ষেত্রে বিয়োগ করতে হয়, উপরেরটা মাত্রা থেকে নিচেরটা মাত্রা বিয়োগ করলে তুমি ভাগফলের মাত্রাটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইভেন সেম ভাবে তোমাকে যেটা করতে হয়, মুখ্য সহকের বিষয় যদি থাকে, মুখ্য সহক, তো প্রথমটার মুখ্য সহক এবং পরেরটার মুখ্য সহক যদি গুণ করা হয়, ঠিক আছে, গুণফলটা হবে মুখ্য সহক দুইটার গুণফল যা পাবা সেটা এই যে বহুপদী দুইটা গুণ করার পরে যেটা আসছে তার মুখ্য সহকের সমান হবে। যেমন এখানে দেখো মুখ্য সহক 1 1, তাহলে 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করলে 1 এই যে 1। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কিন্তু ভাগ করতে হয়। যেমন দেখো মনে করো 3x স্কয়ার ডিভাইডেড বাই 5x, দেখো 5x, তাহলে এটার মুখ্য সহগ হচ্ছে কত 3, এটার মুখ্য সহগ 5, আমি এখানে প্লাস x দিলাম মাইনাস 1 দিলাম, মুখ্য সহগ 3 মুখ্য সহগ 5। তাহলে এই যে ভাগফল থেকে যে বহুপদীটা পাবা তার মুখ্য সহগ কি হবে? তার মুখ্য সহগ হবে তোমার, দেখো এই যে এখানে মুখ্য সহগকে মুখ্য সহগ দিয়ে ভাগ করো, 3/5, 3/5 হবে। এখানে ভাগফলে যেটা পাবা সেটার মুখ্য সহগ হচ্ছে কত হবে? 3/5 হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, আশা করি বুঝছি এটা। আচ্ছা, ভাগশেষ উপপাদ্য, ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। এটা থেকে তো তোমরা এমসিকিউ তো পাবাই, সিকিউ তে তো এটা নিয়ে অনেকগুলো ম্যাথ পরীক্ষা আসে। দেখো আমরা ভাগশেষ উপপাদ্যটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো ভাগশেষ উপপাদ্য, আচ্ছা একটা বহুপদী নিলাম p of x, এক চলকের একটা বহুপদী নিলাম। ঠিক আছে, তো এতকে আচ্ছা x মাইনাস a দ্বারা, ঠিক আছে, একটাকে x মাইনাস a দ্বারা ভাগ করলে
ভাগশেষ হবে পি অফ এ, ভাগশেষ হবে তোমার পি অফ এ। ভালো করে খেয়াল করো এখানে, তো ভাগশেষ হবে পি অফ এ। এই যে দেখো একটা, তাহলে ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে জিনিসটা দেখো, একটা বহুপদীকে একটা বহুপদী দিয়ে ভাগ করবা, একটা বহুপদীকে আর একটা বহুপদী দিয়ে ভাগ করবা, তাহলে ভাগশেষ যদি থাকে, ঠিক আছে, ভাগশেষ যদি থাকে মানে অর্থাৎ অনেক সময় ভাগশেষ জিরো থাকলে আমরা সেটা নিঃশেষে বিভাজ্য বলি, যদি ভাগশেষ জিরো না হয় আর কি, কেমন, তখন তো ওই ভাগশেষটা হচ্ছে পি অফ এ। এই যে এখানে আচ্ছা এক্স মাইনাস বি হলে এখানে কি হতো, পি অফ বি হতো। আচ্ছা মনে করো এক্স মাইনাস ওয়ান, এই যে ওয়ান, তখন হচ্ছে পি অফ ওয়ান। পি অফ ওয়ানটা হচ্ছে কি ভাগশেষ, ঠিক আছে, পি অফ ওয়ানটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা আমরা একটা এক্সাম্পল যদি করি জিনিসটা অনেক ক্লিয়ার হয়। দেখো এই যে একটা এখানে দেওয়া আছে, আমি জিনিসটা একটু করি, দেখো কি দেওয়া আছে এখানে, একটা বহুপদী এখানে দেওয়া আছে। তো বহুপদীকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে, খেয়াল করো, x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে বলো দেখি জিনিসটা, x প্লাস 2, আমার ফর্মুলার দিকে একটু আসি দেখো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, p of x কে x মাইনাস a দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ হবে p of a। আচ্ছা যদি এখানে আমার যেটা দিয়ে ভাগ করেছো তুমি সেটা যদি x প্লাস a হইতো, x প্লাস a, তখন আমার ভাগশেষ হবে p of মাইনাস a। খেয়াল করো এই যে মাইনাস থাকলে, এখানে মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা জিনিসটা আমি আরেকটা যে মনে করো, p of এতকে যদি তুমি x প্লাস c দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কি হবে, p of প্লাস থাকলে মাইনাস, এই যে মাইনাস, বুঝছি বিষয়টা। তাহলে আসো, তাহলে এখানে ভাগশেষটা কি হবে মূলত বল, ভাগশেষটা হবে p of, যেহেতু প্লাস তাহলে মাইনাস হবে, p of মাইনাস 2 হবে ভাগশেষ। তাহলে আমরা এখানে এই যে x এর পজিশনে মাইনাস 2 বসিয়ে দেই, তাহলে মাইনাস 2 হোল কিউব মাইনাস 8 ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার, আচ্ছা 6 ইন্টু মাইনাস 2 প্লাস 60, ঠিক আছে। দেন আমরা এখানে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে এখানে, দেখো তাহলে এখানে মাইনাস 8 পাচ্ছি আমরা, এখানে হচ্ছে তোমার 32 পাচ্ছি, এখানে মাইনাস 12 পাচ্ছি, এখানে 60 পাচ্ছি আমরা। তো এখানে আমরা 40 40 50 52 পাচ্ছি, 52 প্লাস 60, তাহলে আমার ভাগশেষ হচ্ছে কত, 8, ঠিক আছে, ক্লিয়ার ভাগশেষটা। আচ্ছা উৎপাদক উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো উৎপাদক উপপাদ্যটা আমরা এখন নিব। এই যে দেখো উৎপাদক উপপাদ্য, দেখো জিনিসটা এরকম, দেখো উৎপাদক জিনিসটা আমরা ভাগশেষ, আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখো সংখ্যা দিয়ে ভাগ করে দেখি, মনে করো তুমি এই যে 5 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 এখানে থাকে 4, ভাগশেষ থাকে কত, 1, দেখো ভাগশেষ 1, ঠিক আছে। তো ভাগশেষ যদি ভালো করে খেয়াল করো, 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ যদি 0 না আসে তাহলে 2টা 5 সংখ্যাটার উৎপাদক হবে না। যেমন এখানে দেখো আমি 4 কে ভাগ করি, দেখো তাহলে সেক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না, মানে 0 থাকে, ভাগশেষ 0। যদি ভাগশেষ 0 আসে তাহলে 2টা, ভালো করে খেয়াল করো, 2টা 4 এর একটা কি উৎপাদক, 2 4 এর উৎপাদক। যদি ভাগ করি, ভাগশেষ যদি 0 আসে, ঠিক আছে, তখন ওই সংখ্যাটা এই যে ভাজ্যের একটা কি হবে, উৎপাদক হবে। তাহলে সেটাই আমরা একটু আগে যে কি কি বলেছিলাম ভাগশেষ উপপাদ্যটা, দেখো একটা বহুপদী x মাইনাস a দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগশেষ কত, p
পি অফ এ বলেছিলাম না, পি অফ এ। এখন তোমরা বলো, যদি এটাকে যখন এটা দিয়ে ভাগ করবা, যদি ভাগশেষ শূন্য হয়, দেখো এক্স মাইনাস এ, এখানে একটু দেখো, যেমন 2টা 4 এর একটা উৎপাদক, কেন ভাগশেষ শূন্য আসছে সেজন্য। তাহলে এখানে দেখো এই বহুপদীটা এটা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, এই যে দেখো, যদি ভাগশেষটা শূন্য হয়, যদি ভাগশেষ শূন্য হয়, তখন x মাইনাস 1 এ তুমি এই বহুপদীর একটা উৎপাদক বলতে পারো। ভাগশেষ শূন্য হওয়া লাগবে, ঠিক আছে? ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাহলে দেখো ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে জিনিসটা দেখো, তাহলে আমি লিখছি, দেখো পি অফ এক্স, দেখো বহুপদীর x মাইনাস এ একটি উৎপাদক হবে, যদি ভাগশেষ পি অফ এ কি হয়, শূন্য হয়। যদি পি অফ এ শূন্য হয়, তখনই তুমি দেখো, এই যে খেয়াল করো, এখানে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে অবশ্যই। এই যে দেখো, ভাগশেষটা শূন্য, পি অফ এ ভাগশেষ শূন্য হলে তুমি x মাইনাস 1 এ পি অফ এক্স এর একটা উৎপাদক বলতে পারবা। কন্ডিশনটা উৎপাদক উপপাদ্যের সাথে ভাগশেষ উপপাদ্যের তফাৎটা বুঝছি। তাহলে ভাগশেষটা শূন্য হওয়া লাগবে। ভাগশেষ শূন্য হলে তখন ওই যাকে দিয়ে তুমি ভাগ করবা সেটা একটা, ওই বহুপদীর একটা কি হবে, উৎপাদক হয়ে যাবে। আমরা তার একটা এক্সাম্পল যদি একটু ট্রাই করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে কি আছে, যে একটা বহুপদী দেওয়া আছে, এখানে x এর একটা বহুপদী আছে। ও বলেছে এই যে বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 3, এটা x মাইনাস 3 হবে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমি ফার্স্টে মনে করব, দেখো মনে করব আমি এখানে p of x হচ্ছে তোমার x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3। খেয়াল করো, তো একটা উৎপাদক x মাইনাস 3 প্রমাণ করতে হবে। তাহলে উৎপাদক মানে হচ্ছে কি, তুমি এই বহুপদী এইটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এইটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ শূন্য আসতে হবে। তাহলে তোমরা বলো, সেটা হচ্ছে তুমি যখন p of x কে যখন x মাইনাস 3 দ্বারা ভাগ করবা, তাহলে ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে p of 3। এই বহুপদীকে যদি তুমি x মাইনাস 3 দ্বারা ভাগ করো, তোমার ভাগশেষটা কি হবে, p of 3। তাহলে সেটাই আমি এখন লিখবো। দেখো যদি x মাইনাস 3 p of x এর একটি উৎপাদক হয়, p of x এর, দেখো একটি উৎপাদক হয়, তবে p of 3 ইকুয়াল শূন্য হবে, p of 3 ইকুয়াল শূন্য হবে। তাহলে সুতরাং তাহলে p of 3 টা আমরা শূন্য প্রমাণ করতে পারি কিভাবে? তাহলে এখানে x এর জায়গাতে 3 বসাও, 3 কিউব 4 ইনটু 3 স্কয়ার, তাহলে এখানে 3 মাইনাস 3, তাহলে এখানে 27 এখানে কত পাচ্ছ, 12। তো 27 তাহলে এখানে 27 এর সাথে 12 আমি কি করব, এখানে 27 এখানে 9 36 প্লাস 12 মাইনাস 3 পাচ্ছি এখানে। তাহলে এখানে 39 মাইনাস 39, তাহলে 0 চলে আসছে। দেখো 0 চলে আসছে। যেহেতু ভাগশেষটা শূন্য, এখন আমি লিখব অতএব x মাইনাস 3 কমা
পি অফ এক্স এর মানে এই যে বহুপদীর এক্স মাইনাস থ্রি কমা পি অফ এক্স এর একটি উৎপাদক দেখানো হবে।